নমস্কার, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা সৃষ্টি স্যার আর্থার কোনান ডয়েলের অমর গোয়েন্দা শার্লক হোমসকে শ্রদ্ধা জানিয়ে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মৈনাক মুখার্জির লেখা একটি নতুন রহস্য গল্প, শার্লক হোমস অ্যান্ড দ্য ক্রিমিনাল ওয়েব। শুনতে থাকুন টানটান উত্তেজনায় ভরা এই শার্লক হোমস কাহিনী, আর সাক্ষী থাকুন এক নতুন বুদ্ধির লড়াইয়ের। গল্পের শেষে আপনাদের জন্য থাকবে একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা ঘোষণা করব আমাদের পরবর্তী গল্পের শেষে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক এই গল্পটিকে আরও শ্রোতা বন্ধুদের সামনে ইউটিউব নিয়ে যেতে সাহায্য করবে। চলুন ইন্ট্রো বেশি লম্বা না করে শুরু করা যাক আজকের গল্প, শার্লক হোমস অ্যান্ড দ্য ক্রিমিনাল ওয়েব। আমাদের বেকার স্ট্রিটের বসবার ঘরে আজ অব্দি যত রহস্যজনক কেসের আগমন ঘটেছে তার প্রায় সবকটাই হোমসের পরিচিত ও খ্যাতির হাত ধরে ঘটেছে। কিন্তু গত বছর অগাস্ট মাসে প্রথমবারের জন্য এই প্রথার ব্যতিক্রম ঘটেছিল, যখন আমার পরিচিতির হাত ধরে কর্নেল সন্ডার্স তার বাড়ির বিচিত্র চুরির কেসটা নিয়ে বেকার স্ট্রিটে উপস্থিত হয়েছিলেন। অবশ্য শুধুমাত্র আমার সঙ্গে পরিচয়ের কারণেই যে তিনি এসেছিলেন সেটা বললে অত্যুক্তি করা হবে। এই কেসের বেকার স্ট্রিটে প্রবেশের নেপথ্যে হোমসের সাথে আমার বন্ধুত্বের ব্যাপারটা যে মূল কারণ হিসেবে কাজ করেছে সেটা বলাই বাহুল্য। গত বছর মে মাসের দিকে আমাদের পোকার ক্লাবে কর্নেল সন্ডার্স প্রথম এসেছিলেন। প্রায় 6.5 ফুটের কাছাকাছি উচ্চতার বছর 45-এর কর্নেল রুমে ঢুকেই আমার নজর কেড়েছিলেন। আসলে সেনাবাহিনীতে জীবনের অনেকটা অংশ কাটানোর দরুন কোনো ব্যক্তির মধ্যে সামরিক প্রশিক্ষণের ছোঁয়া আমার নজর এড়ায় না। কর্নেলের সাথে আলাপ হওয়ার পর জানতে পেরেছিলাম যে উনি ব্রিটিশ রয়্যাল নেভিতে দীর্ঘ 15 বছর কর্মরত ছিলেন এবং পদোন্নতির হাত ধরে কর্নেল পদাধিকার করে অবসর গ্রহণ করেন প্রায় বছর 7 আগে। কিন্তু কানাঘুষো শুনেছি যে ওনার অবসরের সময় নাকি কি একটা গোলমাল হয়েছিল। এমনিতে তিনি বেশ হাসি খুশি মিশুকে লোক, আর অসম্ভব ভালো পোকার খেলেন। তাছাড়া আমাদের দুজনের সামরিক একটা যোগসূত্র তো ছিলই। কাজেই অল্প কিছুদিনের মধ্যেই আমাদের দুজনের মধ্যে বেশ আলাপ জমে গেল এবং কথায় কথায় আমার আর বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সখ্যতার কথাও চাপা থাকল না। কাজেই এর মাস 3 পরে যখন কর্নেলের ভিলাতে এক অদ্ভুত চুরির ঘটনা ঘটল, তখন তিনি স্বভাবতই আমার মারফত শার্লকের দ্বারস্থ হলেন। দিনটা ছিল রবিবার। এই দিনটা আমি রুগী দেখি না, কাজেই সকালে চার্জ যাওয়া ছাড়া আমার আর সারাদিন বিস্তর কোনো কাজ থাকে না। শার্লকের অবশ্য সেসবের কোনো বালাই নেই। হাতে কাজ না থাকলে সপ্তাহের 7টা দিনের রোজনামচা তার কাছে প্রায় একই রকম। ওর মতো ঘর কোনো আর কুড়ে মানুষ বোধ হয় খুঁজলে গোটা ইংল্যান্ডে আর দ্বিতীয় পাওয়া যাবে না। বেলা 10টা নাগাদ চার্চ থেকে ফিরে বসার ঘরে প্রবেশ করে দেখলাম শার্লক কাউচের সাথে প্রায় মিশে গিয়ে মুখের সামনে সেই দিনের স্ট্র্যান্ড পত্রিকাটা খুলে কি যেন খুব মন দিয়ে খুঁজছে। কত মন দিয়ে কি খুঁজছো হে? আরে ওয়াটসন, এসো এসো। আজ দেখছি ফাদার হেনরির সারমন বেশ অনেকক্ষণ চলছে। আজকাল তোমার সাথে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যে তুমি আজকে ফাদার বাইবেলের কোন গসপেলটা আলোচনা করেছেন সেটাও বলে দাও, তাহলেও আমি অবাক হব না। না না ওয়াটসন, তুমি বড্ড বাড়িয়ে বলছো। আমি শুধু সেটুকুই বলতে পেরেছি যেটুকু তোমাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলা সম্ভব ছিল। তা ফাদারের সারমনের দৈর্ঘ্য আমাকে দেখে কি করে বুঝলে? মানছি আমি অন্যান্য রবিবারের তুলনায় আজ একটু দেরিতে ফিরেছি, কিন্তু সেটার কারণ তো চার্চের পরে আমার অন্য কোনো কাজও হতে পারত। অবশ্যই পারত, কিন্তু গতকাল থেকে পুরো লন্ডন জুড়ে যেরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাতে যদি তোমাকে অন্য কোনো কাজ সারতে হতো তাহলে তুমি অবশ্যই ছাতার বদলে বর্ষাতি নিয়ে যেতে ওয়াটসন। কিন্তু তুমি ছাতা নিয়ে গেছিলে কারণ তুমি জানতে যে ক্যারেজ থেকে চার্চ আর ফ্ল্যাট এই 2 জায়গা ছাড়া আর কোথাও তোমার নামার দরকার পড়বে না। তুমি সম্ভবত কোচওয়ানকে বাড়তি কিছু সিলিং দিয়ে একদম চার্চের দরজা অবধি নিয়ে যেতে এবং সেখানেই ফেরার জন্য অপেক্ষা করতে রাজি করিয়েছিলে। আর তাই
চার্চের মাঠের যে ন্যূনতম কাদাটুকু তোমার ট্রাউজারের গোড়ালির কাছে লেগে থাকা উচিত, সেটুকুও নেই। এবার এই তথ্যগুলোর সঙ্গে তোমার দেরি হওয়াটাকে মিলিয়ে দিলে কি ফাদারের দীর্ঘায়িত সারমনের ব্যাপারটা আন্দাজ করাটা কি খুব কঠিন মনে হচ্ছে বন্ধু? তুমি বুঝিয়ে দেওয়ার পরে তো সবটাই জলের মতো সোজা লাগে হোমস। সবটাই জলের মতোই সোজা মাই ফ্রেন্ড, ইটস অ্যাবসলিউটলি এলিমেন্টারি। তা কাগজে কি খুঁজছো? মানুষকে বোকা বানানোর নিত্য নতুন পদ্ধতিগুলোর উপর একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম, নতুন কোনো আবিষ্কারের আশায়। মানে? বিজ্ঞাপন মাই ডিয়ার ওয়াটসন, বিজ্ঞাপন। তার মানে তুমি বলতে চাইছো যে খবরের কাগজে বেরোনোর সমস্ত বিজ্ঞাপন আসলে মানুষকে বোকা বানানোর নানাবিধ ফন্দি? আলবাদ, নইলে প্রতিটা বিজ্ঞাপনের শেষে পাঠককে একটা কৌতূহলের মুখে দাঁড় করিয়ে নির্দিষ্ট একটা ঠিকানা বা যোগাযোগ সূত্র দেওয়া হয় কেন? সত্য তো অসম্পূর্ণ হতে পারে না, তবে হ্যাঁ, ফাঁদ সত্যের মতো দেখতে এবং অসম্পূর্ণ অবশ্যই হয়। আমি বরাবরই শার্লকের সাথে এই জাতীয় বাকযুদ্ধ উপভোগ করে এসেছি, আর তাই আজ সেরকম একটা সুযোগ পেয়ে বেশ উত্তেজিত হয়ে উঠলাম। আমার ওভারকোটখানা কোট হ্যাঙ্গারে ঝুলিয়ে, ভেজা ছাতাখানা আমব্রেলা হোল্ডারে শুকোতে দিয়ে, কাউচে বসতে না বসতেই মিসেস হাডসন এক কাপ গরম কফি দিয়ে গেল। কিন্তু অসত্য তথ্য দিয়ে বিজ্ঞাপন দিলে তো সেই নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার বিরুদ্ধে যথেষ্ট আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব। অসত্য তথ্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হলেও অসম্পূর্ণ তথ্যের বিরুদ্ধে কখনোই নয়, কারণ বিস্তারিত জানতেই তো বিজ্ঞাপনদাতা পাঠককে আহ্বান জানাচ্ছেন। তাছাড়া বিজ্ঞাপন হলো বাস্তব ও কল্পনার মধ্যবর্তী এমন এক দুর্ধর্ষ সৃষ্টি যা পাঠকের মনে বাস্তবের আশা জাগালেও প্রশ্নের মুখে কল্পনার আড়ালে আশ্রয় নেই। বুঝলাম। তা সেরকম উল্লেখযোগ্য কিছু পেলে? না, সবই সাদামাটা কথার খেলা ছাড়া কিছুই নয়। আচ্ছা হোমস, তোমার দেখা আজ অবধি সবচেয়ে বিচিত্র বিজ্ঞাপন কোনটা? আজ থেকে 10 বছর আগে লন্ডন টাইমসে টানা 1 সপ্তাহ একটা বিজ্ঞাপন বেরিয়েছিল ওয়াটসন। আমার বিচারে আজ অবধি আমার দেখা সেটাই সবচেয়ে বিচিত্র বিজ্ঞাপন এবং একটা অসম্পূর্ণ রহস্য হয়ে থেকে গেছে। সেরকম কিছু আমি আজ অবধি আর কখনো দেখিনি। সে কি? তা কি ছিল সেই বিজ্ঞাপনে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি ওয়াটসন। আমি বিজ্ঞাপনটার একটা কপি কেটে রেখেছিলাম আমার কাছে। হোমস উঠে গিয়ে ওর ঘর থেকে একটা পুরনো খবরের কাগজের কাটিং ভর্তি ফাইল নিয়ে এসে সেখান থেকে অনেক খুঁজে পেতে একটা পুরনো কাটিং আমার দিকে তুলে ধরল। আমি সেটা ওর হাত থেকে নিয়ে দেখলাম যে সেটা একটা কর্মখালির বিজ্ঞাপন। বেনসন অ্যান্ড জনসন টাইপরাইটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের নতুন মডেল B21 মেশিনের পরীক্ষার জন্য একজন দক্ষ টাইপিস্ট খুঁজছে। এটি কয়েক মাসের জন্য একটি সাময়িক নিয়োগ প্রক্রিয়া এবং B21-এর যাবতীয় গোলযোগ মিটে যাওয়া অবধি কোম্পানি এই টাইপিস্টকে চাকরিতে রাখবে। আগ্রহী ব্যক্তিরা উইলিয়ামস পার্কের সামনে কোম্পানির নতুন অফিসে সত্তর যোগাযোগ করুন। কাজের সময় দৈনন্দিন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা। আমি বিজ্ঞাপনখানা সম্পূর্ণরূপে পড়ে নিয়ে সেটা চিন্তিত মুখে হোমসকে ফিরিয়ে দিলাম। বিজ্ঞাপনটা আমার কাছে সাধারণ কর্মখালির বিজ্ঞাপন ছাড়া আর কিছুই মনে হলো না। জানি না হোমস এতে এত অবাক হওয়ার মতো কি খুঁজে পেল। হোমস সম্ভবত আমার মুখের ভাব দেখে আমার মনের প্রশ্নটা আঁচ করতে পারল। কি ওয়াটসন, বিজ্ঞাপনের গরমিলগুলো ধরতে পারলে না, তাই তো? না মানে, আমার মতে তো এটা বেনসন অ্যান্ড জনসন কোম্পানির একটা সাধারণ কর্মখালির বিজ্ঞাপন ছাড়া আর কিছুই না। আচ্ছা বলো তো ওয়াটসন, এই মুহূর্তে সমগ্র ইংল্যান্ডের 1 নম্বর টাইপরাইটার প্রস্তুতকারক সংস্থা, তাদের অধীনে প্রায় 1000 খানেক লোক কাজ করে। তাহলে নিশ্চয়ই তাদের বেশ কয়েকজন মেশিন পরীক্ষকও আছে। তাহলে হঠাৎ এই বিশেষ মেশিন পরীক্ষা করার জন্য বাইরে থেকে লোকের প্রয়োজন হলো কেন? এটা তো ভেবে দেখিনি। শুধু তাই নয়, আরও আছে। টাইপিংয়ের মতো কাজ সাধারণত দিনের বেলায় হওয়া শ্রেয়। তাহলে কেন এরকম অদ্ভুত সময় নির্ধারণ করা হয়েছিল এই চাকরির জন্য, বিশেষত যখন এটা মেশিন পরীক্ষা করার মতো একটা ব্যাপার? আমি খোঁজ নিয়ে দেখছি এই কোম্পানির বাকি কর্মীরা সবাই সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি কাজ করে। তা এইসব প্রশ্নের কোনো উত্তর তুমি খোঁজার চেষ্টা করনি হোমস? সে সময় আমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছিল না, কাজে দৌড়াদৌড়ি করে খোঁজ খবর করা সম্ভব হয়ে ওঠেনি। তাও ঘরে বসে যেটুকু সম্ভব চেষ্টা করেছিলাম, কিন্তু বিশেষ এগোতে পারিনি। পরে মেশিনটা বাজারে আসলে আমি দেখলাম সাধারণ একটা মেশিন, ওই যে তোমার পাশে যে রাখা আছে সেই একই মডেল, কোনো বিশেষ অসঙ্গতি নেই।
কাজেই প্রস্তুতকারক কোম্পানি কেন হঠাৎ এরকম অদ্ভুত পরীক্ষা প্রক্রিয়া নির্ধারণ করেছিল সেটা আমার আজ অবধি জানা নেই। এবার বুঝলাম কেন এই বিজ্ঞাপন তোমার কাছে এত রহস্যময়। আমাদের কথোপকথন বাধা পড়ল নিচে ডোরবেলের আওয়াজে। মিসেস হাডসন গিয়ে দরজা খুলে দিতেই একজোড়া ভারী পায়ের শব্দ সিঁড়ি দিয়ে উঠে আসতে লাগলো। তোমার কোনো সামরিক বন্ধু এসছেন ওয়াটসন? আমি এই কথার উত্তর দেওয়ার আগেই কর্নেল সন্ডার্স ঘরে এসে প্রবেশ করলেন। গুড মর্নিং ডক্টর ওয়াটসন। এই অসময়ে অতর্কিতে এসে পড়ার জন্য দুঃখিত, কিন্তু গতকাল রাতে এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছি যে আপনার সাহায্য আমার একান্তই প্রয়োজন, তাই না এসে আর থাকতে পারলাম না। কর্নেলের গলায় বেশ একটা চাপা আতঙ্কের স্বর পাচ্ছিলাম, এবং তিনি আমার সাহায্য লাগবে বললেও তার নজরটা বারবার হোমসের দিকেই যাচ্ছিল। কাজেই আমার বুঝতে আর অসুবিধা হলো না যে তিনি বেকার স্ট্রিটে কার টানে এসেছেন। আপনি শান্ত হয়ে বসুন কর্নেল, আমি এবং হোমস আপনার সব কথা শোনার পর না হয় নির্ণয় নেব যে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি অতর্কিতে হোমসের নামটা নেওয়াতে যেন কর্নেলের মধ্যে কাজ করা ইতস্তত ভাবটা কেটে গেল। হ্যাঁ, মানে মিস্টার হোমস, প্লিজ প্লিজ হেল্প মি, মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। প্লিজ হ্যাভ এ সিট কর্নেল। ওয়াটসন তো বললই, আমরা সবটা না শুনে আগে সিদ্ধান্তে উপনীত হব না। আপনি বলুন কাল কি ঘটেছে, আমরা শুনছি। কর্নেল একটু গুছিয়ে নিয়ে বসতে বসতে মিসেস হাডসন জল ও কফি দিয়ে গেলেন। কর্নেল এক নিঃশ্বাসে জলটা শেষ করে দিয়ে তারপর বলতে শুরু করলেন। গতকাল দিনটা খুবই সংক্ষিপ্ত কিন্তু উদ্বেগজনক আমার জন্য মিস্টার হোমস। গতকাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল, কিন্তু সেটা বড় কথা নয়। চোরের উপদ্রব যে সন্ডার্স ভিলাতে আগে হয়নি তা কিন্তু নয়, কিন্তু প্রতিবারই হয় তারা আমার হাউন্ডের তাড়াকে পালিয়েছে বা পালাতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু গতকাল আমার হাউন্ডরা তাকে কোনো বাধাই দেয়নি, যেন সেই চোর তাদেরকে বশ করেছিল। তার চেয়েও বিচিত্র বিষয় হচ্ছে যে সেই চোর আমার অফিসে তন্ন তন্ন করে কি যেন খুঁজেছে, কিন্তু আমার একটা জিনিসও খোয়া যায়নি মিস্টার হোমস। খোয়া যাওয়ার মতো বিশেষ কোনো মূল্যবান জিনিস ছিল কি? বিস্তর মিস্টার হোমস, বিস্তর। দেখুন, আমি ব্রিটিশ রয়্যাল নেভিতে দীর্ঘদিন সার্ভিস করার দরুন প্রচুর দেশে ঘুরেছি এবং যেখানেই গেছি সেখান থেকেই কিছু না কিছু মূল্যবান জিনিস সংগ্রহ করে এনেছি। এটা আমার এক ধরনের নেশা বলতে পারেন। বর্তমানে আমার একটি তেলের কল আছে, যার ক্যাশ বাক্স আমার অফিসেই থাকে, কিন্তু চোর সেসব কিছুই নেয়নি। অথচ সে যে সেই সব জিনিসের নাগাল পায়নি এমনটাও কিন্তু একদম নয়। কর্নেল যখন একটা বিদঘুটে সমস্যার কথা বলছিলেন তখন আমার মনটা একটা দুর্দান্ত রহস্যের আশায় নেচে উঠেছিল ঠিকই, কিন্তু এখন উনি একটা ব্যর্থ চুরির মামুলি কেস নিয়ে শার্লকের কাছে এসেছেন জেনে আমার যথেষ্ট বিরক্ত লাগতে শুরু করলো। কর্নেল, আমার মনে হয় এই কেসটার জন্য আপনার শার্লকের কাছে না এসে পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। চুরি ছিনতাইয়ের কিনারা করা ওর কাজ নয়। কর্নেল এতটাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে তিনি বোধহয় আমার মন্তব্যের তীর্যক ভাবটা ঠিক ধরতে পারলেন না, কিন্তু এই কেসে এতটা ভীত হয়ে পড়ার কি কারণ সেটা কিছুতেই আমার বোধগম্য হচ্ছিল না। আমি আগে পুলিশের কাছেই গিয়েছিলাম ডক্টর ওয়াটসন, কিন্তু কোনো জিনিস খোয়া যায়নি শুনে ওনারা ব্যাপারটাকে ঠিক ততটা গুরুত্ব দিলেন না। বললেন যে আমার বাড়ির সামনে নাইট ডিউটিতে যে কনস্টেবল ও মার্চাররা থাকবেন তাদেরকে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হবে, ব্যাস এটুকুনি। হোমস এতক্ষণ চুপ করে সবটা শুনছিল, কিন্তু এবার ও আমাকে ভুল প্রমাণ করে প্রশ্নোত্তরের পালায় প্রবেশ করলো। পুলিশ না হয় গুরুত্ব দিল না কর্নেল, কিন্তু প্রশ্ন হচ্ছে গত রাতের ঘটনাটাকে আপনি এতটা গুরুত্ব দিচ্ছেন কেন? আপনি তো নিজেই একটু আগে বললেন যে সন্ডার্স ভিলাতে চুরির চেষ্টাই প্রথম নয়। কিন্তু মিস্টার হোমস, গত রাতের চেষ্টাকে আমি ব্যর্থর প্রচেষ্টা হিসেবে দেখতে কিন্তু নারাজ। আপনি আমার ঘরে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে চোর অতি দক্ষতার সাথে আমার ঘরের প্রতিটা জিনিস খুঁজে বের করেছে। সব বের করে কিছু না নিয়েই চোর চলে গেল। এ তো এমন এক অভিনব চুরি যেখানে কিছুই খোয়া যায় না। এও কি সম্ভব? বা এমনটাও তো হতে পারে যে এটা এমন এক অভিনব চুরির ঘটনা যেখানে আপনার কিছু খোয়া না গেলেও চোরের যা দরকার ছিল সেটা সে ঠিক নিয়ে গেছে। মানে আমি ঠিক বুঝতে পারবেন কর্নেল, সময় হলেই বুঝতে পারবেন সব।
তবে পুলিশ যাই বলুক না কেন, আপনার কেসটা বেশ মজার। আমি আপনার কেসটা নিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিস্টার হোমস, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন। আসলে আসলে রাতে ঘুমের সময় একজন সম্পূর্ণ অজানা ব্যক্তি আমার বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়ে গেছে ভাবলেই আমার আমার গায়ে কাঁটা দিচ্ছে। সে যে আমাদের কোনো রকম অনিষ্ট করেনি, সে তো তার দয়া। আর তাছাড়া গতকাল কিছু নেয়নি বলে আর যে কোনোদিনও কিছু নেবে না তা তো হয় না, তাই না? তার মানে সেই চোরের আবার ফিরে আসার সম্ভাবনা আছে বলছেন? আপনার কি মনে হয় মিস্টার হোমস? যখন থেকে হোমস কেসটার মধ্যে মনোনিবেশ করতে শুরু করেছে, তখন থেকে আমিও মস্তিষ্কের গোড়ায় চাবুক মারতে শুরু করে দিয়েছি। কাজেই আমারও জানতে ইচ্ছা করছিল যে হোমসের কি মত, কিন্তু এই প্রশ্নের উত্তরে হোমস যা বলল সেটা শোনার জন্য বোধহয় আমি বা কর্নেল কেউই প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় যে সে যদি আবার ফিরে আসে তাহলে সে চোর থেকে খনিতে রূপান্তরিত হবে কর্নেল। তবে গত রাতে তার আগমনের হেতু হিসেবে আমি এই মুহূর্তে সম্পূর্ণরূপে অবগত না থাকলেও এটুকু অলপ করে বলতে পারি যে তার গত রাতের নৈশ অভিযান শতকরা 100% সফল হয়েছে। সে কি খুন? কিন্তু কাকে, কেন? সেটা বলার মতো পর্যাপ্ত তথ্য এখনো আমার কাছে নেই কর্নেল। আচ্ছা, আপনার স্ত্রী সম্প্রতি আমেরিকা থেকে ফেরার আগে কি এই জাতীয় ঘটনার ঘটেছে সন্ডার্সভিলাতে? হোমসের প্রশ্নে আমি ও কর্নেল দুজনেই বেশ হকচকিয়ে গেলাম। আমি এত বছর হোমসের অনুধাবন ক্ষমতা ও তার পর্যবেক্ষণের পদ্ধতিগুলোর সাথে পরিচিত হওয়া সত্ত্বেও এই মুহূর্তগুলোতে অবাক না হয়ে পারি না। হোমস ওই ব্যাপারটা বেশ উপভোগ করে। ও কয়েক মুহূর্ত মিটিমিটি হেসে তারপর ব্যাপারটা বুঝিয়ে দিল। আপনার হাতের ওয়েডিং রিংখানা আপনি মাঝখানে বেশ কয়েক মাস যাবৎ খুলে রেখেছিলেন কর্নেল, এবং আপনি সম্প্রতি সেটা পরেছেন। আসলে সোনার গয়নাতে যে খাদ মেশানো থাকে তাতে কিছুটা নিকেল থাকার কারণে তা অনেক দিন পরে পড়লে চামড়ার সঙ্গে নিকেল মিশে এক ধরনের লাল র্যাশ বের হয়, যা খুব চুলকোয়। আপনার রিং ফিঙ্গারে আংটির নিচে সেই র্যাশ বেশ টাটকাভাবে দেখা যাচ্ছে কর্নেল, এবং আপনি নিজের অজান্তেই কথা বলতে বলতে সেটা বেশ কয়েকবার চুলকেছেন। কাজেই আমরা ধরে নিতেই পারি যে এই বিবাহ নিশান আপনি বয়ে বেড়াতে বিশেষ আগ্রহী নন, এবং আপনার স্ত্রীর অনুপস্থিতিতে আপনি সেটা থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন, কিন্তু এখন ওনার ফিরে আসার পরে আবার পাখিকে চেনা খাঁচায় ফিরে পায়ে শেকল পড়তে হয়েছে। আর আমেরিকার ব্যাপারটা মিস্টার হোমস? আপনার পকেট থেকে স্ট্যাচু অফ লিবার্টির ছবি আঁকা একটা রুমাল কিছুটা উঁকি মারছে কর্নেল। একজন দেশভক্ত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার আর যাই হোক অন্য দেশের রুমাল ব্যবহার করবে না, যদি না সেটা তাকে ব্যবহার করতে বাধ্য করা হয়। আপনার স্ত্রী বোধহয় আমেরিকান। বাপের বাড়ি থেকে ফেরার সময় আপনার জন্য এই স্মৃতিচিহ্নটি এনেছেন, যেটা এখন আপনি বাধ্য হয়ে বয়ে বেড়াচ্ছেন। কর্নেল দেখলাম যথারীতি হোমসের গুণমুগ্ধ হয়ে পড়েছেন। সত্যি মিস্টার হোমস, ডক্টর ওয়াটসনের মুখে আপনার বিষয়ে যা যা শুনেছি তার শতকরা 100% সঠিক। তাহলে কর্নেল, এবার যে আমাকে সম্পূর্ণ সত্যিটা বলতে হবে। মানে? কর্নেল যেন হোমসের এই আকস্মিক প্রশ্নে একটা জোর ধাক্কা খেলেন। মানে আপনার হাউন্ডরা সুস্থ স্বাভাবিক আছে, অথচ তাদের উপস্থিতিতেই আপনার বাড়িতে চোর এলো। তার মানে ধরে নেওয়া যায় যে সেই চোর তাদের এবং খুব সম্ভবত আপনারও ভীষণ চেনা। সেই চোর সব তছনছ করে দিলেও কিছু নিয়ে গেল না, তবু আপনি আশঙ্কিত। তার মানে তার আগমন আপনার জীবনে যথেষ্ট উদ্বেগজনক। আপনি হয়তো চান না যে তার পরিচয় আপনার স্ত্রীর সামনে উন্মোচিত হোক, আর তাই আপনি জানতে চান যে তার আসার হেতু কি। তা কে সেই বিদুষী নারী কর্নেল? হোমসের এক নাগাড়ে ছোড়া বাক্যবাণে জর্জরিত হয়ে কর্নেলের মুখ চোখ লাল হয়ে উঠল দেখলাম। তিনি কয়েক মুহূর্ত নীরব থেকে নিজেকে যেন মনে মনে গুছিয়ে নিলেন। হোমস এই পুরো সময়টা তীক্ষ্ণ দৃষ্টিতে কর্নেলকে পর্যবেক্ষণ করতে লাগলো। মিস্টার হোমস, আমার স্ত্রী ক্রিস্টির সাথে আলাপ হলে আপনি বুঝতে পারবেন যে ওর সাথে আমার দাম্পত্য জীবন কেন সুখের নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমাদের জীবনযাপনের ধারা কখনোই একে অপরকে প্রভাবিত করেনি। মানে ওই ধরুন একে অপরের সাথে মেলেনি। আমরা যখন আমেরিকান নেভির সাথে যৌথ অনুশীলনের জন্য আমেরিকা গিয়েছিলাম, তখন আমার আর ক্রিস্টির আলাপ হয়েছিল। সেটা ছিল আমার সার্ভিস জীবনের একদম শেষের দিক। ওর আমেরিকান জীবনযাত্রা তখন আমাকে মুগ্ধ করলেও বিয়ের পরে বুঝেছি যে এত বিশৃঙ্খল জীবনযাত্রার
আমাদের ব্রিটিশদের শৃঙ্খলাময় জীবনের সাথে একেবারেই খাপ খায় না। আর তাই আপনি আপনার স্ত্রীর অনুপস্থিতিতে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন, তাই তো? কোনো অচেনা নারী নয় মিস্টার হোমস, আমি বিয়ের আগে থেকেই ওকে চিনতাম। আমাদের জাহাজ যখন প্যারিস যেত তখনকার সময় থেকেই সে ওখানকার একজন ধনী ও সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিল। সময়ের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক মাস আগে আমার স্ত্রী যখন আমেরিকাতে ছিল তখন আবার ওর সাথে আমার দেখা হয়। কি একটা কাজে ও ওই কিছুদিনের জন্য লন্ডন এসেছিল, তখন আমরা আবার কিছুদিনের জন্য ঘনিষ্ঠ হই। তা কি থেকে আপনার ধারণা হলো যে গত রাতে আপনার সেই সম্ভ্রান্ত ঘরের বিদুষিনী এসেছিলেন আপনার বাড়িতে চুরি করতে? গন্ধ। কি গন্ধ? মিস্টার হোমস, আপনি ভালোই জানেন যে ফ্রেঞ্চরা পারফিউম বানানোর শিল্পে সিদ্ধিলাভ করেছে। এই নমুনা আমি যখন প্যারিসে গেছি তখনই পেয়েছি। সেরকমই একটা বিশেষ পারফিউম ব্যবহার করে সে। আজ এত বছর পরেও সেই একই গন্ধ পেয়েছিলাম আমি লন্ডনে, যেদিন প্রথম ওর সাথে আমার দেখা হয়। সেদিন এক সকালে আমার অফিসে সেই একই গন্ধ আমি পেয়েছি। আর তাছাড়া গত কয়েক মাসে ও বেশ কয়েকবার আমার বাড়িতেও এসেছে। প্রতিবারই দেখেছি কি একটা মন্ত্র বলে যেন সে হাউন্ডগুলোকে প্রায় বশ করে ফেলতো। কাজেই আচ্ছা কর্নেল, আপনি ওনার নামটা কি যেন বললেন? মিস্টার হোমস, এখনো বলিনি। ওর নাম হলো আইরিন এডলার। আমাদের বেকার স্ট্রিটের বসার ঘরে যদি এই মুহূর্তে একটা ভীষণ শক্তিশালী বিস্ফোরণ ঘটত, তাহলেও বোধহয় আমি আর হোমস অতটা ধাক্কা খেতাম না যতটা এই নামটা শুনে খেয়েছি। আমাদের রক্তমাংসের শরীরটা এই ফ্ল্যাটে থাকলেও আমাদের দুজনের মনন ও মনস্তত্ত্ব যেন কয়েক যোজন ক্রোশ দূরে গিয়ে ছিটকে পড়েছে। গ্রিক মাইথোলজিতে পড়েছি যে বীর একিলিসের একমাত্র দুর্বলতা ছিল তার গোড়ালি। ঠিক তেমনই আইরিন এডলার হলো হোমসের জন্য সেই একিলিসের গোড়ালির মতো। আইরিন একাধারে যেমন অপরূপ সুন্দরী, ঠিক তেমনই ক্ষুরোধার বুদ্ধির অধিকারিণী, এবং তাকে অতি সহজেই আইন বহির্ভূত দুনিয়ার মুকুটহীন অধিষ্ঠাত্রী বলা যেতে পারে। আমি আজ অবধি প্রফেসর মরিয়ার্টি ছাড়া একমাত্র আইরিন এডলারকে দেখেছি হোমসের বুদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পাঞ্জা লড়তে। কিন্তু আইরিনের ক্ষুরোধার বুদ্ধির কারণেই যে সে হোমস নামক একিলিসের গোড়ালি হয়ে উঠেছিল তা কিন্তু নয়, বরং প্রেম ভালোবাসা জাতীয় আবেগগুলো যেই হোমসের কাছে দুর্বোধ্য ছিল, সে যেন কোনো এক অজানা অনুভূতির দাস হয়ে বারবার নিজের বুদ্ধির হ্রাস হারিয়েছে আইরিনের সান্নিধ্যে এসে। আমি বহুবার তাকে বলেছি যে প্রতিবার আইরিনের সাথে দ্বন্দ্বযুদ্ধে স্বেচ্ছায় হার মেনে যায়, কিন্তু এই কথার উত্তরে কোনোদিনই হোমস পাল্টা প্রতিবাদ জানায়নি। কাজে আমি মনে মনে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে আইরিনের সাথে যেন হোমসের কখনো কোথাও দেখা না হয়। কিন্তু আজ মনে হচ্ছে যেন ভবিতব্যের খাতায় নিয়তির মতলবটা কিছু অন্য রকমভাবে লেখা আছে। হোমসের কথায় আমার চিন্তার রেশ কাটল। কর্নেল, আমি আপনাকে হলপ করে বলতে পারি যে ওই মহিলা আপনার বৈবাহিক জীবন ভেঙে আপনাকে আপন করতে আসেননি। ওনার আগমনের হেতু যথেষ্ট গুরুতর এবং সেটা জানতে আমাকে সন্ডার্স ভিলা আসতেই হবে। আমি আপনার কেসটা নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি আমার ক্লায়েন্টদের থেকে সম্পূর্ণ সত্যি কথা আশা করি। আমি তো কখনো আপনাকে কোনো মিথ্যা কথা বলিনি মিস্টার হোমস। মিথ্যা হয়তো বলেননি, কিন্তু বেশ কয়েকটা সত্যি গোপন করেছেন। এই যেমন সামরিক বাহিনীর চাকরি থেকে কি করে এত পুঁজি পেলেন যে একটা আস্ত ব্যবসা দাঁড় করিয়ে ফেললেন? হঠাৎ কি এমন ঘটলো যে ফ্রেঞ্চ সুন্দরীর সান্নিধ্য ত্যাগ করলেন? বর্তমানে আইরিন এডলারকে কেন নিজের বাড়িতে এনেছিলেন ম্যাডাম সন্ডার্সের অনুপস্থিতিতে? পরকীয়া করতে হলে তো আর কেউ সেটা বাড়িতে করে না। দেখুন মিস্টার হোমস, আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আপনার কাছে আমি কিচ্ছু লুকোবো না। হ্যাঁ, আপনার অনুমান ঠিক। আমার ব্যবসার পুঁজি আমার চাকরির মাইনে থেকে আসেনি, সেটা সম্ভব না। সেটা এসেছে আমার স্ত্রী ক্রিস্টির পৈতৃক সম্পত্তি থেকে। ওখানে ওদের অনেক জমি ও সম্পত্তি আছে, যার একমাত্র উত্তরসূরি হলো ক্রিস্টি। আপনি যদি মনে করেন যে সেটা আমাদের বিয়ের একটা বড় কারণ, তাহলে আপনি খুব একটা ভুল করবেন। আসলে সাম্প্রতিককালে বাজারে আমার অনেকটাই ধার দেনা হয়ে গিয়েছিল।
সেটা সামাল দিতে আমায় ব্যাংকে সন্ডার্স ভিলা মর্টগেজ রাখতে হয়েছিল। আইরিনের সাথে দ্বিতীয়বার দেখা হওয়ায় আমি সেই দেনার দায় থেকে মুক্ত হওয়ার একটা মোক্ষম সুযোগ পাই। কাজেই আমি তাকে আমার বাড়িতে পরকীয়ার জন্য নয়, বরং আর্থিক প্রাপ্তির আশাতেই এনেছিলাম। সেটা কীরকম? আমি নেভিতে থাকাকালীন আমার অধীনে সামরিক নৌবাহিনীর বেশ কিছু গোপন ও মূল্যবান তথ্য ছিল, যেটা আইরিন আমাকে প্রেমের ফাঁদে পেলে আমার থেকে হাতিয়ে নেয়। এর জন্য আমার কোর্ট মার্শাল হয়, চাকরিও চাহে। আমি যেহেতু আমার সার্ভিসের শেষের দিকেই ছিলাম, তাই আমার চাকরি যাওয়াকে রিটায়ারমেন্টের রূপ দিয়ে আমার মন কিছুটা হলেও রক্ষা করে সরকার। এমনকি আমার আর্মি পেনশনটুকুও আমি হারাই। সেই সময় ক্রিস্টিকে না পেলে আমি পথে বসে যেতাম মিস্টার হোমস, পথে বসে যেতাম। অনেক খুঁজেছি জানেন আইরিনকে, অনেক। প্যারিস অব্দি গেছিলাম নিজের গাঁটের কড়ি খরচা করে, কিন্তু সেই নারী যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারপর কয়েক মাস আগে আমি লন্ডনের রাস্তায় তার দেখা পেলাম। আমার ইচ্ছা ছিল তাকে স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে ধরিয়ে দেওয়ার, কিন্তু সে আমাকে একটা অফার দিল। সে বলল যে যা হওয়ার তা তো যখন হয়েই গেছে, তখন পুরনো কাসন্দি ঘেঁটে আর লাভ নেই, তাতে নাকি আমার আরও ক্ষতি হবে। তার চেয়ে সেই সব নথি বিক্রি করে সে যা টাকা পেয়েছে তার অর্ধেকটা সে আমাকে দিয়ে দেবে, এবং তারপর থেকে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমি জানি এই পাপের টাকা নেওয়ার মানে দেশের সাথে বেইমানি করা মিস্টার হোমস, কিন্তু আমার তখন অনেক দেনা। দেখলাম ওই টাকা দিয়ে আমার সব ঋণ শোধ হয়ে যাবে, এবং আমার ভিলাটাও আমি ব্যাংক থেকে ছাড়াতে পারবো। কাজেই এতক্ষণে আমার কাছে পুরো দাবার বোর্ডটা ফুটে উঠল কর্নেল। আপনি একটা জঘন্য ফাঁদে ফেসে গেছেন। এটা কোনো মামুলি চুরির কেস নয়। আমার বিশ্বাস এক অদ্ভুত কেস, যেখানে কিছু চুরি না গেলেও অনেক কিছু চুরি গেছে। এখন 11টা বাজে, আমরা সন্ধ্যাবেলা আপনার ভিলাতে যাব। ততক্ষণে যেখানে যেমন আছে তেমনই রাখবেন। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ মিস্টার হোমস, থ্যাংক ইউ। কর্নেল চলে যাওয়ার পরে আমার মনে চলতে থাকা এক গাদা প্রশ্ন আমি একসাথে হোমসের দিকে নিক্ষেপ করে বসলাম। কি বুঝছো হোমস? চোর এলো, বিস্তর সময় হাতে পেল, এক একটা জিনিস বের করে তছনছ করলো, অথচ কিছুই নিয়ে গেল না। এ আবার হয় নাকি? তাও আইরিন এডলারের মতো ধুরন্ধর চোরের পক্ষে কি এটা সম্ভব? আর কুকুরগুলোই বা চিৎকার করলো না কেন? আসল জিনিসটা তো বললেই না। আইরিনের মতো ধুরন্ধর একজন ক্রিমিনাল নাকি অসাবধানতার বশে কর্নেলের হাতে ধরা পড়ে যায়, এবং সামান্য পুলিশের ভয় অতগুলো টাকা কর্নেলকে দেয় যাতে ব্যাংকের ঋণ শোধ হয়। না হে ওয়াটসন, পুরো ব্যাপারটা বড্ড বেশি রকমের গোলমেলে ঠেকছে। এ যেন একটা সুপরিকল্পিত ভাওতাবাজির খেলা চলছে, কিন্তু সেটা সন্ডার্স ভিলাতে না গেলে বোঝা যাবে না ওয়াটসন। আমরা তো এখনই যেতে পারতাম, তুমি হঠাৎ বিকেলে যাবে বললে কেন? তার কারণ আমরা এখন যাব একটা অন্য জায়গায়, কিছু খোঁজ খবর নিতে। তৈরি হয়ে নাও ওয়াটসন, মিসেস হাডসনকে বলে দাও আমরা বাইরেই লাঞ্চ করব। হোমস আর আমি যখন ব্যাংকের কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, তখন সেখানে বিস্তর গ্রাহক ও কর্মীদের ভিড়ে কর্মব্যস্ততার ঘনঘটা। হোমস কোনো দিকে না তাকিয়ে সোজা লোন অফিসার লিয়াম জনসনের কাছে চলে গেলেন। হোমস একবার এক বিরাট জালিয়াতির কেসের সমাধান করে এই জনসনের চাকরি বাঁচিয়েছিল। তারপর থেকে বছর 35-এর এই লোকটা হোমসের গুণমুগ্ধ হয়ে থেকে গেছে। আজও সে নানা ব্যস্ততার মধ্যে হোমসকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। গুড আফটারনুন মিস্টার হোমস, কি সৌভাগ্য আমার যে আপনারা এসেছেন। প্লিজ বসুন। মিস্টার জনসন, আপনি খুব ব্যস্ততার মধ্যেই আছেন, সেটা দেখতেই পাচ্ছি। কাজেই আপনার বেশি সময় আমরা নেব না। শুধু একটা বিষয়ে কয়েকটা কৌতূহল নিবারণ করেই চলে যাব আর কি। হোমসের বদান্যতায় জনসন যেন বেশ লজ্জিত বোধ করলেন। কি যে বলেন মিস্টার হোমস, আপনাদের জন্য আমি সদা সর্বদা খালি আছি। আপনি না থাকলে তো আজ আমার এই চাকরিটাই থাকতো না। যাকগে, বলুন কি জানতে চান? আমরা যেটা জানতে চাই সেটা আপনার একজন ক্লায়েন্টের ব্যক্তিগত কথা, তাই একটু আড়ালে যেতে পারলে ভালো হতো মিস্টার জনসন। জনসন ইঙ্গিতটা বুঝতে পেরে আমাদেরকে নিয়ে একটা খালি কেবিনে গিয়ে দরজাটা লাগিয়ে দিলেন। এবার বলুন মিস্টার হোমস। কর্নেল জ্যাক সন্ডার্স, এই নামটা খেয়াল পড়ছে? জনসন কিছুক্ষণ চোখ বুজে মনে করার চেষ্টা করে তারপর ইতিবাচক মাথা নাড়ল। মনে পড়েছে, আমাদের ব্যাংকে বাড়ির দলিল বন্ধক রেখে বেশ অনেকটা টাকাই লোন নিয়েছিল।
এই মাসখানেক আগে হঠাৎ সেই লোন পাঠপত্র বন্ধ করে বাড়ির দলিল ছাড়িয়ে নিয়ে গেছেন। আচ্ছা, উনি লোন কেন নিয়েছিলেন? ওনার ব্যবসা ভালো চলছিল না, বাজারে অনেক ধার দেনা হয়ে গিয়েছিল, কাজেই উপায়ন্তর না দেখে ব্যাংকের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আমরা তো প্রথমে লোন দিতে রাজি হইনি, কিন্তু নেহাত মর্টগেজ রাখলেন বলে আমরা আমাদের সিদ্ধান্ত বদলেছিলাম। আচ্ছা, লোন চলাকালীন সুদের টাকা পাওয়া নিয়ে কোনো সমস্যা হয়েছিল? সে আর বলতে, তাগাদা ছাড়া কোনো মাসে উনি সুদের টাকা দিতেন না। কাজেই যখন উনি এসে লোন শোধ করে দিলেন, তখন অবাক হলেও বেশ কিছুটা স্বস্তি পেয়েছিলাম মনে। আচ্ছা, দলিল ফেরত নেওয়ার সময় কোনো রকম অস্বাভাবিক কিছু ঘটেছিল বা কর্নেলের আচরণে কোনো অসংলগ্নতা লক্ষ্য করেছিলেন? আগে না মিস্টার হোমস, সেরকম কিছু তো ঠিক খেয়াল পড়ছে না। অনেক ধন্যবাদ মিস্টার জনসন, আপনি আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আজ আসি, দরকার হলে আবার জ্বালাবো। এনি টাইম মিস্টার হোমস। তবে আমি যে আপনাদের এসব কথা বলেছি সেটা কাক পক্ষীতেও টের পাবে না, আপনি নিশ্চিত থাকুন। ব্যাংক থেকে বেরিয়ে হোমসকে চিন্তিত দেখে আমি বাধ্য হয়েই প্রশ্ন করলাম, আচ্ছা হোমস, কর্নেল যে সত্যি অর্থ সংকটে পড়েছিলেন সেটা নিয়ে তো আর কোনো সন্দেহ থাকলো না, তাহলে এত কি ভাবছো তুমি? তা থাকলো না ঠিকই বলছেন, কিন্তু এবার প্রশ্ন উঠছে যে ঠিক এই সময়তেই কি করে কর্নেল আইরিনের দেখা পেলেন? এমন একজন মহিলা যাকে বিশ্বের তাবর তাবর গোয়েন্দা সংস্থা খুঁজে পায় না, তাকে কর্নেল ঠিক নিজের আর্থিক সংকটের সময়তেই খুঁজে পেলেন। এতটা সমাপতন ঠিক আমার হজম হচ্ছে না। এখন আমাদের করণীয়? কর্নেলের বলা একটা কথা সত্যি হিসেবে প্রমাণিত হয়েছে বলেই তার দেওয়া বাকি তথ্য যে শতকরা 100% ঠিক হবে সেটা তো আর ধরে নেওয়া যায় না। কাজেই তার অতীত সম্পর্কে আরেকটু না জানলেই নয়। চলো বন্ধু, বহুদিন অগ্রজ সান্নিধ্য লাভ করিনি। মাইক্রফটের বাড়িতে যখন আমরা পৌঁছলাম তখন সে তার গার্ডেনে বসে চা পান সহকারে কোনো এক গুরুত্বপূর্ণ সরকারি কাগজ পর্যবেক্ষণে সম্পূর্ণরূপে নিমজ্জিত ছিল। কাগজটা যে অতি গুরুত্বপূর্ণ সে বিষয়ে ইঙ্গিত পেলাম যখন সে আমাদের দেখা মাত্রই তৎক্ষণাৎ কাগজটা পাশে রাখা ফাইলে ভরে ফেলল। মাইক্রফট ব্রিটিশ সরকারের উঁচু পদে থাকার দরুন তার কাছে প্রচুর গুরুত্বপূর্ণ খবর ও কাগজ আসে, যা সরাসরি দেশের ভালো মন্দের সাথে জড়িয়ে থাকে। তাই হয়তো শার্লক আজ তার দ্বারস্থ হয়েছে, কারণ কর্নেলের অতীত সম্পর্কে জানতে হলে এর থেকে ভালো তথ্য সম্ভার একবেলার মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। কি খবর হে শার্লক? হ্যাঁ, আজ এতদিন পর হঠাৎ দাদার কথা মনে পড়ে গেল। একটা কাজে তোমার সাহায্যের প্রয়োজন। সে আর নতুন কি, বরাবরই তো যেখানে তোমার বুদ্ধির শেষ হয় সেখান থেকে আমার বুদ্ধির জন্ম হয়। কাজেই আমার সাহায্য ছাড়া যে তুমি অসম্পূর্ণ, প্রিয় ভ্রাতা। আমি যথারীতি শার্লক আর মাইক্রফটের এই বাকযুদ্ধের মধ্যে ঢুকলাম না। আমি জানি যে এই দুই ভাই অতি দাম্ভিক এবং একে অপরকে খোঁচা মারাটা এদের বরাবরের অভ্যাস। আবার একে অপরকে ছাড়া এদের চলেও না। আমি এখানে তোমার থেকে বুদ্ধিদান নিতে আসিনি, কিছু তথ্য নিতে এসেছি, যেটা তোমার পক্ষে জানা সবচেয়ে সহজ, কারণ তুমি সরকারের সবচেয়ে কাছের লোক। কি তথ্য বলো? যদি আমি সেটা জেনে থাকি এবং যদি তোমাদেরকে সেটা জানানো আমার এখতিয়ারের মধ্যে পড়ে, তাহলে আমি অবশ্যই জানাবো তোমাকে। কর্নেল জ্যাক সন্ডার্স নামে এক নৌবাহিনীর কর্নেলের বেশ কিছু বছর আগে কোর্ট মার্শাল কেন হয়েছিল? কি অপরাধ করেছিল সে? নামটা শুনে মাইক্রফট কয়েক মিনিট চুপ করে মনে করার চেষ্টা করল। তারপর নামটা মনে করতে পেরে জবাব দিল, মনে পড়েছে। কর্নেল জ্যাক সন্ডার্স নৌবাহিনীর এক উচ্চপদস্থ অফিসার ছিলেন। ওনার কাছে আমাদের দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক আবিষ্কারের যাবতীয় নথিপত্র ছিল। উনি প্যারিসে গিয়ে কোনো এক সুন্দরীর প্রেমে পড়ে তাকে সেসব তথ্য ফাঁস করে বসেন। পরে জানা যায় সেই ফ্রেঞ্চ সুন্দরী গুপ্তচর ছিল। এই বিষয় নিয়ে কর্নেল সন্ডার্স কোর্ট মার্শালের মুখে পড়ে এবং তার চাকরি যায়। হয়তো জেল হাজতও হতো, কারণ সেই নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দেশের প্রতি কর্নেলের অতীতের সার্ভিস রেকর্ড দেখে সেই বিষয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়। তাছাড়া যেই তথ্য কর্নেল ফাঁস করেছিলেন সেটা অসম্পূর্ণ ছিল, কাজেই তা দিয়ে কারোর সম্পূর্ণ কার্যসিদ্ধি হবে না। অসম্পূর্ণ ছিল? আচ্ছা, সেই তথ্যটা কি সংক্রান্ত ছিল?
সেটা আমি তোমায় বলতে পারি না শার্লক, নইলে আমাকেও ইলেকট্রিক চেয়ারে বসতে হবে। তোমাকে একটা কথা জানিয়ে রাখা দরকার মাইক্রোফট। সে ফ্রেঞ্চ সুন্দরী কোনো সাধারণ সরকারি গুপ্তচর নয়, বরং আইরিন এডলার ছিল। সে ফ্রেঞ্চ সেজে কর্নেলকে ঠকিয়েছিল। কাজেই বুঝতে পারছো যে সেই তথ্য কোনো দেশের গুপ্তচরের কাছে যায়নি, বরং সেটা এখন অপরাধ জগতে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি যে আইরিন এডলারকে আবার লন্ডনে দেখা গেছে এবং সে আবার কর্নেলের বাড়িতে হানাও দিয়েছিল। কাজেই দেরিতে হলেও সে বা তার পেছনে যারা আছে তারা বুঝতে পেরেছে যে সেই তথ্য অসমাপ্ত আছে। এবারও কি তুমি চুপ করে থাকবে? মাইক্রফট এই কথা শুনে যেন এক বিশাল বজ্রাঘাতে আহত হলেন। মিনিটখানেক চোখ বুজে যেন তিনি নিজের সাথে পরামর্শ করলেন যে দেশের স্বার্থে চুপ করে থাকা ঠিক হবে নাকি আমাদেরকে সবটা বলা। তারপর অতি ধীর ও দৃঢ় কণ্ঠে মুখ খুললেন। এখন আমি যা বলবো সেটা যদি আমাদের তিনজনের বাইরে আর কেউ জানতে পারে, তাহলে আমাদের তিনজনকেই নিশ্চিত মৃত্যুদণ্ড পেতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবে তোমরা। বেশ কয়েক বছর আগে আমাদের সামরিক অস্ত্র বিভাগের একজন বৈজ্ঞানিক ডক্টর ডেভিড স্মিথ একটা অভূতপূর্ব আবিষ্কার করেন। তিনি এমন এক বোমা আবিষ্কার করেন যা কিনা ডেটোনেট করার সঙ্গে সঙ্গে ফাটে না। ডেটোনেটরের রাসায়নিক মিশ্রণ প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করে সেটা কতক্ষণ পরে গিয়ে ফাটবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। কাজেই এটা একটা টাইম বোমার মতো, যা একবার ডেটোনেট করে দিলে আর কোনোভাবেই সেটাকে নিষ্ক্রিয় করা সম্ভব নয়। এই জাতীয় বোমা যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকারী, কারণ সেটাকে হামলার অনেক আগে জায়গা মতো রেখে সক্রিয় করে আসা সম্ভব, এবং যখন সেটা শত্রুপক্ষকে তছনছ করবে তখন আমরা অনেক দূরে থাকব এবং শত্রুপক্ষের কাছে এই বিষয়ে কোনো আভাসই থাকবে না। নৌবাহিনীর ক্ষেত্রেও এই জিনিসের ব্যবহার বিস্তর, কারণ এই জিনিস সক্রিয় করে টর্পেডো সাহায্যে শত্রু জাহাজে বা দ্বীপে আছড়ে ফেলা যায়। এই জন্যই আর যাবতীয় তথ্য কর্নেলের জিম্মায় ছিল, আর এই তথ্যই তার থেকে খোয়া যায় প্যারিসে। কিন্তু তুমি তো বললে যে সেই তথ্য সম্পূর্ণ ছিল না। ঠিক তাই, সব তথ্য এক জায়গায় রাখার মতো বোকামি আমরা করি না। এই বিশেষ বোমার ডেটোনেটর বানানোর প্রক্রিয়া এবং তার রাসায়নিকের হিসেব আমরা আলাদা করে লুকিয়ে রেখেছি এক সুরক্ষিত পদ্ধতিতে, যেটা ছাড়া বাকি তথ্যের কোনো দাম নেই। সেটা কোথায় তা তুমি আমায় বলবে না জানি, শুধু এটুকু বলো যে আইরিনের আবার লন্ডনে আসা এবং কর্নেলের বাড়িতে হানা দেওয়ার মাধ্যমে কি তারা সেই বাকি ফর্মুলাটুকু পেয়ে যেতে পারে? পারে। ধন্যবাদ মাইক্রোফট, তুমি আমায় যেটুকু পথ দেখিয়েছো সেটাই আমার জন্য যথেষ্ট। বাকিটা আমি নিজে খুঁজে নিতে পারবো। তোমাকে আমি আরও একটা খবর দিচ্ছি, যেটা মনে হয় বর্তমান পরিস্থিতিতে তোমার জন্য উল্লেখযোগ্য হয়ে উঠবে শার্লক। ডক্টর স্মিথ সপ্তাহখানেক আগে তার নিজের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা গেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে কোনো রকম কুল কিনারা করে উঠতে এখনো পারেনি। এই ধাঁধার বাকি অংশটুকু কোথায় লুকোনো আছে সেটা উনি জানতেন? হ্যাঁ। ঠিক আছে, হাতছড়ি মাইক্রোফট, তবে তোমার সাহায্য আবার লাগবে। কি মনে হয় শার্লক, আইরিন এডলার কারের কাজ করছে? অপরাধ জগতে বেশ কয়েক বছর ধরে সন্ত্রাস, বেআইনি অস্ত্র পাচার এবং হিংসার কারবার সংক্রান্ত একটাই নাম বারবার উঠে আসে, যে মাকড়সার জালের মতো নিজের হাত পা বিস্তার করেছে পুরো বিশ্বে। এবং সেই নামটা তুমিও জানো মাইক্রোফট। আমরা যখন ক্যাভেন্ডি স্কোয়ারে মৃত ডক্টর স্মিথের বাড়ির কাছে পৌঁছলাম, তখন স্কটল্যান্ড ইয়ার্ডের দুধে ইন্সপেক্টর লেস্ট্রেড আমাদের জন্য অপেক্ষা করছিল। হোমস তাকে মাইক্রফটের অফিস থেকে খবর পাঠিয়েই বেরিয়েছিল। ভালোই হলো মিস্টার হোমস যে আপনি নিজে থেকে এলেন, নইলে আজকালের মধ্যে আমি নিজেই আপনার কাছে যেতাম। ডক্টর স্মিথের মার্ডার কেসটা আমাকে যা ভোগাচ্ছে সে আর বলার নয়। একটা ক্লু পাচ্ছি না। সে না হয় নাই পেলে, কিন্তু এখন অবধি যা যা পেয়েছো সেটা সংক্ষেপে বলো দেখি। ডক্টর স্মিথের পরিচিতি সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন। কাজেই রাষ্ট্রের কাছে ওনার গুরুত্বের কথা মাথায় রেখে আমরা একটু বাড়তি নজরদারি চালাতাম ওনার বাড়ির ওপর। আমাদের রোড কনস্টেবলরা যখন টানা 3 দিন ওনাকে বাড়ি থেকে বেরোতে দেখলো না, তখন তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে ডক্টর স্মিথ রান্নাঘরে ওভেনের সামনে চেয়ারে পিচ মোড়া হয়ে বসে আছেন এবং তার দেহে কোনো প্রাণ নেই। ওভেন সম্পূর্ণ জ্বলে কয়লার অভাবে নিভে গেছে। কীভাবে যে ডক্টরের মৃত্যু হলো সেটা যেন একটা ভৌতিক রহস্য। কোনো রকম কোনো আঘাতের চিহ্নই নেই। দেখে মনে হয় যে তাকে যখন চেয়ারের সাথে বাঁধা হয় তখন তিনি যেন স্বেচ্ছায় ধরা দেন।
ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু হয়েছে ফুসফুসে অক্সিজেনের অভাবে, নিঃশ্বাস বন্ধ হয়। কিন্তু সেটা যে কিভাবে ঘটেছে তা আমরা জানি না। তার গলা টেপার বা ফাঁস দেওয়ার কোনো চিহ্নই নেই, এবং ফুসফুসে কোনো রকম বিষও পাওয়া যায়নি। কথা বলতে বলতে আমরা মৃত ডক্টরের বাড়িতে ঢুকে তার বসার ঘর ও শোবার ঘর পেরিয়ে রান্নাঘরে এসে পৌঁছলাম, যেখানে তার জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে। লেস্ট্রেড যথাসাধ্য আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমরা শুধু মৃতদেহকে চেয়ার থেকে সরিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর এখানে কোনো বদল ঘটায়নি। যেটা যেখানে ছিল সেখানেই আছে মিস্টার হোমস। এমনকি চেয়ারের স্থান পরিবর্তন পর্যন্ত করিনি। যে দড়ি দিয়ে ডক্টরকে চেয়ারের সঙ্গে বাঁধা ছিল সেটা চেয়ারের উপরই রাখা আছে। এরপরে শুরু হলো হোমসের চিরাচরিত অনুসন্ধান প্রক্রিয়া। সে পুরো বাড়িখানা তার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো। দেওয়াল পরীক্ষা করার জন্য কখনো সে চেয়ার বেয়ে ওঠে, তো কখনো মেঝে পরীক্ষা করার জন্য হামাগুড়ি দেয়। পরীক্ষা করতে করতে শার্লক 4টি গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পেল। ডক্টরের শোবার ঘরে আসবাবের নিচ থেকে 2টো ছবির অর্ধেক টুকরো পাওয়া গেল। একটা ছবিতে একজন বছর 20 যুবককে দেখা যাচ্ছে। লেস্ট্রেড জানালো যে সেই যুবক ডক্টর স্মিথের ছেলে ডেভন স্মিথ। আর দ্বিতীয় ছবির টুকরোতে দেখা যাচ্ছে যে ডেভন স্মিথকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে এবং তার ক্ষতবিক্ষত চেহারা। এই 2টো ছবি ভালো করে দেখে হোমস লেস্ট্রেডকে উদ্দেশ্য করে মন্তব্য করলো, তুমি বলেছিলে না লেস্ট্রেড, যে দেখে মনে হচ্ছে ডক্টর নিজেই যেন নিজেকে চেয়ারে বেঁধেছেন। তার থেকে কোনো রকম প্রতিরোধের চিহ্ন পাওয়া যায়নি। না পাওয়ার কারণ হচ্ছে এই 2টো ছবি। বল যে সবসময় শারীরিকভাবে প্রয়োগ করা হয় বা যায় সেটা সত্যি নয়। অনেক কাছে মানসিক বল অনেক বেশি কার্যকারী হয়। ডক্টরের ছেলেকে দুষ্কৃতীরা বন্দি করে অত্যাচার করেছে এবং তার ফলস্বরূপ এই ছবি এনে তাকে দেখানো হয়। পুত্র স্নেহে দুর্বল হয়ে তিনি কোনো প্রতিবাদ করেননি। মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছেন জেনেও মেনে নিয়েছেন। শুধু তাই নয়, আমার দৃঢ় বিশ্বাস যে সে ফর্মুলা কোথায় লুকোনো আছে তাও সে তার হত্যাকারীকে শেষ মুহূর্তে বলে দিয়েছেন। আচ্ছা হোমস, এটাও কি আইরিনের কাজ? না ওয়াটসন, আইরিন চোর কিন্তু খুনি নয়। সে ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু সে যেই দলের সঙ্গে ভিড়েছে সেখানে নিশ্চয়ই খুনির অভাব নেই। সেটা কোন দল হোমস? একটা নাম মাথায় আসছে, কিন্তু এখনই সেটা নিয়ে ভাবার সময় আসেনি। হোমস আবার ছবি 2টো ছাড়াও রান্নাঘরে একটা খোলা কাঁচের শিশি পেল এবং রিডিং টেবিলের নিচ থেকে একটা খালি কাগজে পেল। কাগজটা নিয়ে দেখলাম হোমস বিশেষ চিন্তিত হয়ে পড়েছে। আমি কাছে গিয়ে উঁকি দিয়ে দেখলাম সেটা একটা খালি ফুলস্কেপ কাগজ। এই খালি কাগজটা নিয়ে এত চিন্তার কি আছে হোমস? আমার প্রশ্ন শুনে হোমস কাগজখানা আমার হাতে অতি সাবধানে দিল। আমি সেটা উল্টে পাল্টে দেখে যখন কিছুই বুঝতে পারছি না, তখন দেখলাম হোমসের মুখে হালকা হাসির রেখা। মাই ডিয়ার ওয়াটসন, কখনো চোখ ছাড়া বাকি ইন্দ্রিয়গুলো দিয়েও দেখো। কাগজটা তোমার চোখে খালি হিসেবে ধরা পড়লেও আসলে সেটা খালি নয়। পেছনটা ছুঁয়ে দেখলেই বুঝতে পারবে যে টাইপরাইটারের রিডের ছাপ সেখানে ফুটে উঠেছে। তুমি যদি একটা কাগজ টাইপরাইটারে রেখে তার কালির রিবনটা খুলে নিয়ে টাইপ করো, তাহলে লেখা না পড়লেও তার ছাপটা কাগজের পেছনে ফুটে উঠবে। এটা একটা খুব চালাকির পদ্ধতি যার সাহায্যে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখা যায়। এসব দেখার বিষয় হলো ডক্টর স্মিথ এই পদ্ধতির সাহায্যে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রেখেছেন। এই বলে হোমস নিজের পকেট থেকে একটা পেন্সিল বের করে তার কালো শীষটা কাগজের পেছন দিকে ঘষতে লাগলো। এরমভাবে মিনিট 3 ঘষার পর পুরো কাগজটা কালো হয়ে গেল এবং তার মধ্যে থেকে টাইপরাইটারের ছাপগুলো সাদা হয়ে ফুটে উঠল, যা এক একটা ইংরেজি হরফে পরিণত হলো। হোমস এবার ওর পকেট থেকে একটা ছোট্ট নোট বই বের করে এক একটা হরফ নোট করতে লাগলো এবং প্রায় 5 মিনিট পরে ওর কাজ শেষ হলে আমরা দেখলাম যে এক একটা লাইনে এক একটা করে রাসায়নিক সংকেত লেখা এবং তার সাথে ইংরেজি হরফ ও নম্বরের মিশ্রণে তৈরি হওয়া কিছু দুর্বোধ্য সংকেত লেখা। এগুলো কি হোমস? আমার রসায়নবিদ্যার জ্ঞান বলে ওয়াটসন যে এই সংকেতগুলো সেই ফর্মুলার এক একটা ভাগ, যার সবগুলো মেলালে সেই ডেটোনেশন ফর্মুলা পাওয়া যাবে।
সে ফর্মুলা টুকরো টুকরো করে নানান জায়গায় লুকিয়ে রাখা আছে, এবং এই যে ডান দিকের সংকেতগুলো দেখছো, সেগুলো হচ্ছে সেই টুকরো অংশগুলোর খোঁজ। কিন্তু এ কেমন ধরনের খোঁজ হোমস? সেটাই মাথা কাটাতে হবে ওরসন, এখন সেই সময় নেই। এই বলে হোমস নোটবইটা পকেটে ভরে রান্নাঘরে পাওয়া খালি শিশিটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। আপাদ মস্তক ঘুরিয়ে ফিরিয়ে দেখে শিশিটাতে কোনো অসঙ্গতি না পেলেও হোমস যখন সেটা নাকের কাছে নিয়ে গেল, তখন দেখলাম তার কপালে প্রচুর চিন্তার ভাঁজ ফুটে উঠল, এবং ও সঙ্গে সঙ্গে লেস্ট্রেডকে একটা অদ্ভুত প্রশ্ন করে বসলো। আচ্ছা লেস্ট্রেড, খুব ভালো করে মনে করে জবাব দেবে। তোমরা যেদিন ডক্টর স্মিথের দেহ উদ্ধার করতে এসেছিলে, সেদিন কি ঘরে ঢুকে ওনার দেহের কাছে কচি ঘাস বা বৃষ্টিতে ভেজা সোদামাটির গন্ধ পেয়েছিলে? এই প্রশ্নের উত্তরে লেস্ট্রেড বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করল, এবং তারপর হঠাৎ যেন স্মৃতিচারণের ধাক্কা খেয়ে চোখ খুলে উত্তেজিত হয়ে জবাব দিল, একদম তাই মিস্টার হোমস। কেমন একটা বর্ষাকালে সোদা গন্ধ পেয়েছিলাম। অথচ দেখুন, সেই দিনের 1 সপ্তাহ আগে অবধি বৃষ্টির একটা ফোঁটাও পড়েনি লন্ডনে। তখন ব্যাপারটা খুব অদ্ভুত ঠেকেছিল ঠিকই, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে মনে হয়নি। কাজেই সময়ের সাথে ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছিল। এখন আপনি বলাতে আবার মনে পড়ল। লেস্ট্রেডের এই উত্তরটা শুনেই হোমস কেমন প্রস্থানের জন্য ছটফট করে উঠল, ঠিক যেন তার আগে থেকেই এই উত্তর জানা ছিল, এবং তার সন্দেহ ও তদন্ত একটা দিশা খুঁজে পেয়েছে। শিকারী কুকুরের মতো হোমসের সেই চিরপরিচিত চাহনি দেখে আমি বুঝলাম যে ও রহস্যের জাল গোটাতে শুরু করেছে। চলো ওরসন, এই মুহূর্তে সন্ডার্স ভিলা না পৌঁছতে পারলে কর্নেলকে হয়তো আর পৌঁছাতে পারবো না। আমরা কর্নেল ভিলা পৌঁছে ডোরবেল জোরে বাজাতেই ভেতর থেকে বাঘা বাঘা দুটো হাউন্ডের আওয়াজ শুনতে পেলাম। তারপর কর্নেলের আওয়াজ শোনা গেল, যিনি চিৎকার করে কোনো একটা ভৃত্যকে কুকুরগুলোকে বাঁধার হুকুম দিলেন। তার প্রায় মিনিট 2 পরে কর্নেল দরজা খুলে আমাদের অভ্যর্থনা জানালেন। আসুন মিস্টার হোমস, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। হোমস হুড়মুড়িয়ে ঢুকেই একটা আকস্মিক প্রশ্ন করলেন কর্নেলকে। আপনি বলেছেন যে গত রাতের চুরিতে আপনার বাড়ি থেকে কিচ্ছু খোয়া যায়নি, কিন্তু আপনি এটা কি খেয়াল করেছেন যে আপনার বাড়িতে এমন কোনো জিনিসের আগমন ঘটেছে কিনা যেটা থাকার কথা নয়? এরকম অদ্ভুত প্রশ্ন শুনে স্বাভাবিক কারণেই কর্নেলের সাথে সাথে আমরাও থতমত খেয়ে গেলাম। চুরি হলে লোকে এটাই খোঁজে যে কি খোয়া গেল, কিন্তু কেউ এটা খোঁজে না যে কি পাওয়া গেল, কারণ বাড়ি বই দিয়ে যাওয়ার মতো উদার চোর আছে বলে তো শুনিনি। শার্লক কিন্তু উত্তরের অপেক্ষা না করে ভেতরে ঢুকতে শুরু করলো। আপনার অফিসটা কোথায় দেখান তাড়াতাড়ি। কর্নেল আমাদেরকে নিজের অফিসে নিয়ে গেলেন। হোমস যেন নিজের অনুসন্ধান ক্রিয়ায় ঝাঁপিয়ে পড়ল। আমরা দেখলাম যে গত রাতের তাণ্ডবের পরে কর্নেল সত্যি নিজের অফিসে এক ফোঁটাও পরিবর্তন ঘটায়নি। যেটা যেখানে পড়ে থাকার সেখানেই পড়ে আছে। হোমস খুব মন দিয়ে প্রতিটা জিনিস দেখতে দেখতে কর্নেলের টেবিলে একটা নতুন কালির বোতলের কাছে এসে থামল। আপনি কি সম্প্রতি নতুন কালির বোতল কিনেছেন কর্নেল? কই না তো মিস্টার হোমস। কর্নেলের উত্তর শোনার সঙ্গে সঙ্গেই হোমস অতি সাবধানে সেই শিশিখানা লেস্ট্রেডকে দিয়ে দিল। না হলে স্ট্রেট খুব সাবধানে রাখবে, এতে মারাত্মক বিষ আছে। শিশিখানা নিয়ে ইয়ার্ডের ফরেন্সিক বিভাগে পত্রপাঠ জমা দেবে। এইসবের মানে কি মিস্টার হোমস? আপনি তো বলেছিলেন যে দ্বিতীয়বার চুরির উপদ্রব হলে আমার প্রাণ সংশয় আছে, কিন্তু এখন তো দেখছি আপনার দ্বারস্থ না হলে আমার ভবলীলা প্রায় সাঙ্গ হয়েই গিয়েছিল। ওহ গড, ও ঈশ্বর, ও ঈশ্বর, ও ঈশ্বর। আমার হিসেবে একটু গরমিল হয়েছে কর্নেল। যাক, ঈশ্বরের অসীম কৃপা যে আমি সময় মতো এসে গিয়েছিলাম, এবং এর মধ্যে আপনি শিশিটা কৌতূহলবশত খোলেননি। আমি এবার আপনার প্রথম প্রশ্নের মানেটা বুঝতে পারছি মিস্টার হোমস। হ্যাঁ, এই জিনিসটা গত রাতের আগে আমার ঘরে ছিল না। যে এসেছিল সে নিশ্চয়ই এটা রেখে গেছে। আসলে আমার না চোখে পড়েনি, পড়লে হয়তো কৌতূহলবশত আমি এটা অবশ্যই খুলতাম। ঠিক সেটাই চেয়েছিল অতটাই। কর্নেল, এর মধ্যে সঠিক মাত্রায় ক্লোরোফর্ম ও অক্সিজেন মেশানো আছে, যা আলোর সাহায্যে ফসজিন নামক এক বিষে পরিণত হয়। এই বিষ ফুসফুসে গেলে মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, এবং
পোস্টমর্টম করলেও মৃতের ফুসফুসের কোনো চিহ্ন পাওয়া যায় না। আমি আর কৌতূহল চাপতে না পেরে হোমসকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা হোমস, তুমি কি করে জানলে এই শিশিতে কি আছে এবং এটা যে এখানে আছে? তাহলে কি ডক্টর স্মিথকেও এই বিষ দিয়েই? একদম ঠিক বলছেন। তোমার মনে আছে আমি লেস্ট্রেডকে ভিজে মাটির সোদা গন্ধের কথা জিজ্ঞেস করেছিলাম? এই বিষের গন্ধ খানিকটা সেই রকমই হয়। আমি ওই ফ্ল্যাটে পাওয়া খালি শিশিখানা শুঁকে অতি ক্ষীণ হলেও সেই গন্ধ পেয়েছিলাম। আর ঠিক তখনই আমার মনে একটা সন্দেহ হয় যে হয়তো কর্নেলের সঙ্গেও এই একই খেলা হয়ে থাকতে পারে, কারণ কর্নেল একমাত্র সাক্ষী আইরিন এডলারের এই বিষয় কুকীর্তির। নিজের জীবনের উপর দিয়ে এক বিশাল ঝড় বয়ে গেল জানতে পেরে কর্নেল আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি একটা চেয়ারে ধপ করে বসে পড়ে আস্তে আস্তে হোমসকে প্রশ্ন করলেন, কিন্তু মিস্টার হোমস, আমার প্রতি এত রাগ কেন ওই আইরিনের? শুরু থেকেই আমার ক্ষতি করে যাচ্ছে। কেনই বা কাল রাতে ও এসেছিল আমার ঘরে? কি কারণ? সেটা বলার জন্য আমাকে 10 মিনিট সময় দিতে হবে কর্নেল। এই বলে হোমস সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এমনকি সে কর্নেলের অনুমতি নিয়ে তার আলমারি ও দেরাজ অব্দি খুলে ফেলে এক একটা জিনিস দেখতে লাগলো। হঠাৎ সে পরীক্ষা করতে করতে সন্ডার্সভিলের দলিলখানা খুঁজে পেয়ে গেল, যা সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করলো। পুরো দলিলটা পড়া ও পর্যবেক্ষণ করা হয়ে গেলে হোমসের মুখে সেই সব পেয়েছি তৃপ্তি ভরা হাসিটা ফুটে উঠল। সে নিজের পকেট থেকে ডায়েরিখানা বের করে দলিলটার সাথে কি যেন মিলিয়ে নিয়ে আমাকে ডেকে আমার হাতে দুটো ধরিয়ে দিল। দেখি মাই ডিয়ার ওয়াটসন, তোমার দৃষ্টিশক্তির জোর। ভালো করে দেখে বলো তো, এই দলিলে এমন কি আছে যা আমাদের রহস্যের চাবিকাঠি? আমি যথাসাধ্য চেষ্টা করেও পুরো দলিলে সাধারণ বৈষয়িক তর্জা ছাড়া আর এমন কিছু খুঁজে পেলাম না যা দিয়ে এই অদ্ভুত জটিল কেস সমাধান করা সম্ভব। হোমস কিছুক্ষণ আমার হয়রানি উপভোগ করে তারপর হাসতে হাসতে দলিলটা নিয়ে নিল এবং নিজেই বোঝাতে লাগলো, তোমার মনে আছে ওয়াটসন, আমি বলেছিলাম যে আমরা ডক্টর স্মিথের বাড়ির সেই সাংকেতিক খালি কাগজ থেকে যে নাম্বার ও অক্ষরের মিশ্রণ পেয়েছিলাম সেগুলো ফর্মুলার এক একটা অংশের ঠিকানা। কিন্তু আমি তখন এটা বুঝিনি যে সেই সংকেতগুলো কিসের ইঙ্গিত। এখন সেটা আমার কাছে স্পষ্ট। প্রতিটা দলিল তৈরি হয় সরকারের তৈরি স্ট্যাম্প পেপারে এবং প্রতিটা স্ট্যাম্প পেপারের একটি নির্দিষ্ট সিরিয়াল নাম্বার থাকে, যা হয় অক্ষর ও সংখ্যার মিশ্রণে। ভালো করে খেয়াল করে দেখো ওয়াটসন যে প্রথম স্ট্যাম্প পেপারের সিরিয়াল নাম্বারটা আমার নোটবইয়ের প্রথম সংকেতের সঙ্গে মিলছে। এবার সেই স্ট্যাম্প পেপারের উল্টো দিকে হাত বুলিয়ে দেখো, একই রকম অক্ষরের ছাপ আছে যেমন সেই খালি চিরকুটে ছিল। গতকাল আইরিন এসে এই স্ট্যাম্প পেপারের পেছনের তথ্য তুলে নিয়ে গেছে, ঠিক যেমন আমি পেন্সিল বুলিয়ে সব লেখা তুলেছিলাম সেই চিরকুট থেকে। ভালো করে দেখো, পেপারের কোণে রাবারের গুঁড়ো পড়ে আছে, যা ঘষে পেন্সিলের দাগ তোলা হয়েছে। কাজেই আমাদের এই ভুল ধারণা যে চোর এসে কিচ্ছু চুরি করেনি, সে সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ে গেছে, সেটা হলো ওই মহামূল্যবান ফর্মুলার প্রথম অংশ। তাহলে এখন আমাদের কি করণীয় মিস্টার হোমস? আর বাকি স্ট্যাম্প পেপারগুলোই বা কোথায় পাওয়া যাবে মিস্টার হোমস? লেস্ট্রেড কেসটা সম্পূর্ণ না বুঝতে পারলেও এটুকু বুঝতে পেরেছে যে একটা জটিল রহস্যের সমাধান হচ্ছে এবং তার কাছে এই কেস সমাধানের কৃতিত্ব পাওয়ার এক সুবর্ণ সুযোগ আছে। খুব অল্প সময়ের মধ্যে এত প্রশ্নের উত্তর একজনের কাছেই পাওয়া যাবে। এখন তার দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই। আমি আমার জীবনে মাইক্রফটের কাছে হোমসকে এর আগে কোনোদিন জব্দ হতে দেখিনি, কিন্তু আজ যেন সে তার অনুজের বুদ্ধির কাছে সম্পূর্ণরূপে কুপকাত হয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা সবাই নীরব হয়ে শুনছি এবং শার্লক একা বলে যাচ্ছে, মন দিয়ে শোনো মাইক্রফট, কারণ আমাদের কাছে সময় খুব কম। আমি ইতিমধ্যে জেনে ফেলেছি যে তোমরা ব্রিটিশ সরকারের তরফ থেকে স্ট্যাম্প পেপারের পেছনে সেই ফর্মুলার এক একটা টুকরো লুকিয়ে রেখেছো। কিন্তু সেই স্ট্যাম্প পেপারগুলো এই মুহূর্তে কোথায় কোন দলিলের অংশ হয়ে আছে সেটা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস মৃত্যুর আগে ডক্টর স্মিথ নিশ্চয়ই আইরিন বা তার দলের লোকেদের বলে গেছে। আমি শুধু এটুকু জানি যে প্রথম অংশটা কর্নেলের বাড়ির দলিল লুকোনো ছিল, যা আমি খুঁজে পেয়েছি এবং যা আইরিনও খুঁজে পেয়েছে, এবং নিশ্চিত হয়েছে যে ডক্টর স্মিথ তাকে ভুল তথ্য দেয়নি। এবার প্রশ্ন হচ্ছে, যদি তুমি আমাদের না বলো যে বাকি স্ট্যাম্প পেপারগুলো কোথায় ও কীভাবে আছে, তাহলে সরকারিভাবে তুমি কোনো পদক্ষেপ নেওয়ার আগেই সেই তথ্য চুরি হবে। এটুকু নিশ্চিত থেকো। মনে রেখো, যে দাম সেই কাগজগুলোর নয়, বরং
তাতে থাকা তথ্যগুলোর। কাজেই ওদের দলিল চুরি করার দরকার নেই। কর্নেলের বাড়ির মতো ওরা শুধু তথ্য চুরি করে কোটি কোটি পাউন্ড কামাবে এবং গ্রেট ব্রিটেন সামরিক ক্ষতির সম্মুখীন হবে। এগুলো বিচার করে পরবর্তী কথা বলবে। মাইক্রফট প্রচণ্ড ঘামছিল। সে একটা রুমাল দিয়ে ঘাম মুছে বেশ কয়েকটা লম্বা লম্বা শ্বাস ছেড়ে বলতে শুরু করলো। যতদিন যাচ্ছে ততই আমাদের শত্রু দেশদের গুপ্তচররা এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে এখন সরকারের কোনো অন্দরমহলকেই আর সুরক্ষিত হিসেবে দাগিয়ে দেওয়া যায় না। কাজেই এই ফর্মুলার ক্ষেত্রে আমরা এই অভিনব উপায় বেছে নিয়েছিলাম। এই দেশে এমন একটাই ভল্ট আছে যেটা সুরক্ষিত এবং যেখানে খোঁজার কথা কারুর মাথাতেই আসবে না। সেটা হলো ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্ট। কিন্তু সন্দেহ এড়াতে এসব কাগজপত্র সরকারের নামে রাখা যাবে না। কাজেই আমরা বেনসন অ্যান্ড জনসনকে দিয়ে এক বিশেষ B-21 টাইপরাইটার বানালাম, যা দিয়ে কালি না পড়লেও লেখা টাইপ হবে এবং তার ছাপ পড়বে কাগজের পেছনে। এইভাবে আমরা 50টা আলাদা স্ট্যাম্প পেপারের মধ্যে ফর্মুলাটা ভাগ করে দিলাম। তারপর সেই স্ট্যাম্প পেপার দিয়ে কেসের দলিল তৈরি হচ্ছে সেটা নজরে রাখলাম। এরপর দেশের স্বার্থে কিছুটা বেআইনিভাবে তাদের জীবনে এমন আর্থিক কষ্ট তৈরি করা হলো যাতে তারা ব্যাংকে দলিল বন্ধক রেখে লোন নিতে বাধ্য হয়। এইভাবে ঘুরপথে আমাদের ফর্মুলা ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্টে সুরক্ষিত রয়ে গেল। আজ এত বছর পরে বেনসন অ্যান্ড জনসন কোম্পানির B-21 টাইপরাইটার পরীক্ষা করার বিজ্ঞাপনের আসল খেলাটা বুঝলাম। এই কালিছাড়া টাইপিং চেনা লোক দিয়ে করানো যেত না, তাই বাইরে থেকে লোক আসতো যাতে ব্যাপারটা গোপন রাখা যায়। সন্ধেবেলা করানো, যাতে যে কাজটা করছে খুব স্পষ্ট কিছু ঠাউর করতে না পারে। তুমি বা তোমার ব্রিটিশ সরকার বোধহয় আশা করেনি যে আইরিনরা এর রহস্য ভেদ করে ফেলবে, তাই না? একদমই তাই। আর তাই যখন কর্নেল হঠাৎ লোনের টাকা শোধ করে দলিল ছাড়িয়ে নিয়ে গেল, তখন আমি অতটা চিন্তা করিনি। ভেবেছিলাম আবার তাকে অর্থকষ্টে ফেলে দলিল ফিরিয়ে আনা যাবে। কিন্তু এখনও আমাদের চিন্তার কিছু আছে শার্লক। বাকি দলিলগুলো তো ব্যাংকে এখনো আছে। তা আছে, কিন্তু আগামীকাল থাকবে না। কারণ এই ফর্মুলা যারা চুরি করতে চাইছে তারা কোনো দেশের প্রতি অনুগত নয় মাইক্রফট, বরং তারা হলো মৃত্যু ও হিংসার সওদাগর। এই ফর্মুলা পুরোটা পেলে তারা খোলা বাজারে এর নিলাম করবে এবং সর্বোচ্চ দর যে হাঁকবে এরা সে ফর্মুলা তাকেই বেচে দেবে। সেই দর কিন্তু লক্ষ কোটি পাউন্ডও হতে পারে। কাজে এত বড় একটা সুযোগের জন্য সবগুলো লোনের টাকা শোধ করাটা কি একটা ছোট্ট ইনভেস্টমেন্ট হবে না, মাই ডিয়ার ব্রাদার? তুমি আগের দিন আমাকে সেই নামটা বলনি শার্লক, যে এই অপরাধ জলের মধ্যমণি। বলিনি, কারণ এটা আমার অনুমান মাত্র। তাও বলো, আমি শুনবো। প্রফেসর জেমস মরিয়ার্টি। ওনার মতো অতিরিক্ত এত বিস্তৃত জাল ও অস্ত্রের প্রতি নেশা আর কারোর হবে না মাইক্রফট। তাহলে কাল আমরা কি করব? চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে যার সাহায্যে আগামীকালের ভাড়া আমি কাটাতে পারবো, কিন্তু তারপর তোমাদেরকে এই সব দলিল ছড়াতে হবে। কালকের সমাধান দীর্ঘস্থায়ী হবে না। আমরা যখন সকাল 10টায় ব্যাংকের কাঁচের দরজা থেকে ভেতরে ঢুকলাম, তখন সবে গ্রাহকদের ভিড় হতে শুরু করেছে। গতকাল আমরা জনসনের বাড়ি গিয়ে তাকে সবটা বুঝিয়ে দিয়েছিলাম। কাজেই তার সাথে চোকাচোকি হতেই সে মাথা নেড়ে আমাদের বোঝালো যে সে তৈরি। আমরাও গ্রাহকদের ভিড়ে মিশে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 11টা যখন বাজে তখন প্রথম ঋণী আসলো তার দেনা শোধ করে দলিল ছাড়িয়ে নিতে। বিশেষ ঋণীদের তালিকা জনসনকে আমরা আগেই দিয়ে রেখেছিলাম। তাকে বলা ছিল যে সেই তালিকা থেকে কেউ আসলে আমাদেরকে ইশারা করতে। তার ইশারা পেয়ে আমরা সজাগ হয়ে উঠলাম। তাকে আগে থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী সে অযাচিতভাবে নিজের কাছে দেরি করতে লাগলো এবং সেই ঋণীকে বসিয়ে রাখলো। এরপর একজন একজন করে সেই বিশেষ তালিকার ঋণীরা আসতেই লাগলো এবং জনসন তাদেরকে বসাতে লাগলো। আমি আর কৌতূহল চাপতে না পেরে হোমসকে প্রশ্ন করে বসলাম, এই প্রায় জনা 25 ঋণী তো এসে উপস্থিত হয়েছে হোমস। জনসনের পক্ষে তো আর বেশিক্ষণ টিকিয়ে রাখা সম্ভব নয়। আমি যদি ভুল না হই তাহলে যাদের আসার তারা আর মিনিট 10-এর মধ্যেই এসে যাবে। এত বড় একটা দিনে আইরিন নিশ্চয়ই এখানে এসেছে এবং কাছে পিঠেই কোথাও একটা আছে। এতক্ষণে আমাদের দেখে নিয়েছে এবং ঋণীদের বসাতে দেখে সন্দেহ করছে যে কিছু একটা গরমিল আছে। কাজেই যারা এসে পৌঁছয়নি তারা আর আসবে না হোয়াটসঅ্যাপ। আর মিনিট 10 দেখে নিয়ে তারপর আমরা চাল দেব।
সে কি, আইরিন এডলার এখানে আছে? তাহলে আমরা তাকে খোঁজার বা ধরার চেষ্টা করব না হোমস? লাভ নেই ওয়াটসন, তুমি তাকে খুঁজে বের করতেই পারো, কিন্তু ধরবে কোন অভিযোগে? তুমি এই কেসের কোনো অপরাধের সঙ্গে তার যোগ প্রমাণ করতে পারবে না। তাই বলে আমরা তাকে ছেড়ে দেব? সে না তার দলের লোক একটা মানুষকে খুন করেছে? তার দলে এরকম অনেক মানুষকে রোজ মারছে ওয়াটসন। এরকম মাকড়সার একটা একটা পাকে তাড়া করে লাভ নেই। খোদ মাথাটা কাটতে পারলে তবেই মুক্তি। আইরিন এডলার নয়, আমি গুটি সাজাচ্ছি প্রফেসর মরিয়র্টির জন্য। আমাদের কথোপকথনের মধ্যে দেখলাম জনসনকে ঘিরে প্রায় জনা 30 রিনি উত্তেজনা প্রকাশ করছে, এবং ঠিক তখনই হোমস একটা শীষ দিল। এটা সরকারি ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছে, যাদেরকে মাইক্রফট আগে থেকেই ফিট করে রেখেছিল। এরা এইসব ঋণীকে তাদের অর্থাৎ আর্থিক সচ্ছলতার উৎস নিয়ে প্রশ্ন করতে করতে এবং স্বাভাবিকভাবেই তার কোনো সদুত্তর তারা দিতে পারে না। হোমস আমার হাত ধরে টান দিল। চলো ওয়াটসন, আমাদের আর এখানে কোনো কাজ নেই। ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসাররা এসব টাকা বাজেয়াপ্ত করবে, কারণ এগুলোর কোনো বৈধ উৎস নেই, এবং এদের প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে এই ঋণগুলো আজ শোধ হবে না, এবং দলিলগুলো ওয়ার্ল্ডেই থেকে যাবে। আমরা যখন ব্যাংকের বাইরে এসে একটা ক্যাব ধরে তাতে উঠে বসলাম, তখন প্রথম গন্ধটা আমার নাকে লাগে। আচ্ছা হোমস, তুমি কি পারফিউম লাগিয়েছ? আমার প্রশ্নে হোমস মুচকি হেসে উঠল। এই গন্ধটাকে ভালো করে চিনে রাখো ওয়াটসন। এই গন্ধের চেয়ে বেশি আর কোনো পরিচিতি তুমি পাবে না দ্য লেডি আইরিন এডলারের। মানে? আমার বিস্মিত প্রশ্নের উত্তরে হোমস তার পকেট থেকে একটা চিরকুট বের করে আমার হাতে দিল। তাতে যা লেখা ছিল তা আমি পড়ে শোনাচ্ছি। আজকের বাজিটা তুমি জিতে গেলে শার্লক। সত্যি এই জন্যই তোমার সাথে বুদ্ধির পাঞ্জা লড়তে আমার এত ভালো লাগে। কিন্তু তোমাকে শেষবারের মতো সাবধান করছি, যার সাথে খেলতে খেলতে নেমেছ সে প্রতিপক্ষের মৃত্যুকেই তার হার হিসেবে গণ্য করে। কাজেই আশা করব আর কোনোদিন আমাদের রাস্তা আটকাবে না, কারণ আইরিন এডলার শার্লক হোমসকে মারতে না পারলেও সকলের সেই দুর্বলতা নেই। তাহলে এভাবেই শার্লক হোমস আরও একবার তার বুদ্ধিমত্তার জালে আটকে ফেললেন এক ভয়ঙ্কর অপরাধ পরিকল্পনাকে, অন্তত কিছু সময়ের জন্য। কিন্তু আইরিন এডলারের রেখে যাওয়া চিরকুট প্রমাণ করে গেল এই খেলা সবে শুরু। প্রফেসর মরিয়ার্টির ছায়া দীর্ঘতর হচ্ছে, আর হোমসও প্রস্তুত তার চূড়ান্ত আঘাত আনার জন্য। কেমন লাগলো আপনাদের আজকের গল্প? আশা করি গল্পের প্রতিটি মোড় আপনাদেরকে শেষ পর্যন্ত উত্তেজনায় ধরে রেখেছিল। এবারে আসি আজকের গল্পের প্রশ্নে। গোপন ফর্মুলা লেখার জন্য যে বিশেষ টাইপরাইটারটি ব্যবহার করা হয়েছিল তার নাম কি? আপনার নাম সমেত উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানান। সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব আমাদের পরবর্তী গল্পের শেষে। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমাদের গল্প শুনলেন সেটাও জানাতে ভুলবেন না যেন। এই অসাধারণ গল্পটিকে আপনাদের কানে পৌঁছে দিতে যারা সাহায্য করেছেন, আসুন তাদের ধন্যবাদ জানাই। আজকের গল্পটির শার্লক হোমস চরিত্রে ছিলেন ব্রতদীপ, ডক্টর ওয়াটসনের চরিত্রে ছিলেন দেবাঞ্জন, মাইক্রফট হোমসের চরিত্রে রাজ, কর্নেল সন্ডার্সের চরিত্রে পার্থ, ইন্সপেক্টর লেস্ট্রেডের ভূমিকায় শুভদীপ্ত, লিয়ামের চরিত্রে দীপ্তদীপ। গল্পটির নাট্যরূপ নির্মাণ করেছে প্রজ্ঞা, শব্দ সংযোজনে ছিল রিম্পা, সমগ্র পরিচালনা, আবহ নির্মাণ এবং প্রচ্ছদ নির্মাণে ছিলাম আমি রাকিব। বিশেষ কৃতজ্ঞতা স্যার আর্থার কোনান ডয়েলকে, যার সৃষ্টি আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল গল্পাসুরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনাদের প্রতিটি লাইক, শেয়ার আর কমেন্ট আমাদের জন্য অমূল্য। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো রহস্যের সন্ধানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পাসুর।